বিমানগুলো যেগুলো মার্কিন যুক্তরাষ্ট্র সরবরাহ করছে শাহকে, যেই ফ্রিগেট, তারপরে আপনার আর্মস এন্ড অ্যামুনিশন, সবকিছুর স্পেয়ার পার্টস কিন্তু ইসরায়েলের দেওয়া, অ্যামুনিশন ইসরায়েলের দেওয়া। মরক্কো বলুন, ইজিপ্ট বলুন, জর্ডান বলুন, তারা কিন্তু এক ধরনের নর্মালাইজেশনের দিকে এগোয়, এবং সিরিয়াকেও এক ধরনের আন্ডারস্ট্যান্ডিং এ থাকতে হয়, করাটা ইনশিওর করতে পেরেছিল। তেমনি এখন ইরানের ব্যাপারটি নিয়ে তারা হামলে পড়েছে, তারা রিলাই করতে পারছে না অন আমেরিকান অ্যাডমিনিস্ট্রেশন। সেটা অ্যাকসেপ্ট করবেন এবং হজম করবেন। আপনার যদি ফিজিক্যাল অ্যাগ্রেশন ঘটে, আপনার স্থল যুদ্ধ, সেটার কোনো সম্ভাবনা বা সুযোগ পাবে না ওয়েস্টার্ন ওয়ার্ল্ড। দেখুন, ইসরায়েল এবং ইরান সম্পর্কটা একটা সময় কিন্তু এমন ছিল না। শাহনশাহ অফ ইরান ইরান এবং ইসরায়েল, সাইরাসের ইরান এবং ইসরায়েল বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মধ্যে ছিল। গুণগত পরিবর্তনটা চলে আসে আয়াতুল্লাহ খোমেনির ফ্রান্স থেকে ইরানে নাজেল হওয়ার পর থেকে। এই হস্টেজ ক্রাইসিস একটার পর একটা হাত ধরে আজকে এই অবস্থায় যে উন্নীত হয়েছে, তার মাঝখানে আবার 10 বছর একটা লাল পিরিয়ড ছিল। ইরাক ইরান যুদ্ধের কথা নিশ্চয়ই আপনার মনে আছে। খুররম শহর অন্যান্য এলাকায় ঘোরতর যুদ্ধ হয়েছে। এই পুরো যুদ্ধ যেটা ইরান করলো ইরাকের সঙ্গে, এর সকল রসদ এবং গোলা বারুদ ইসরায়েল সরবরাহ করেছে ইরানকে। খেয়াল করেন, আই রিপিট, ইসরায়েল স্পন্সর্ড ইরান to be able to withstand the onslaught of Iraq. এবং সাদ্দামের এই যে অগ্রাভিযান, সেটা ইসরায়েলের সহায়তা ছাড়া ইরান কখনোই আটকাতে পারত না। এবং এই ট্রেডটা হয়েছিল বেসিক্যালি বার্টার সিস্টেম। ইসরায়েল স্পেয়ার পার্টস, অ্যামুনিশন, আর্মস সরবরাহ করেছে ইরানকে, বিনিময়ে ইরান টনকে টন আপনার পেস্তা বাদাম, ইরান মশহুর পেস্তার জন্য, সেটি সরবরাহ করে ইসরায়েলের শৌক এবং বাজারগুলো ফ্লাডেড করে দিয়েছে। এত সস্তায় ইসরায়েলবাসী কখনোই পেস্তা বাদাম এনজয় করার সুযোগ এর আগে কখনো পায়নি, ইরানের শাহনশাহ আমলেও। এখন এই যে ফ্যান্টম বিমানগুলো যেগুলো মার্কিন যুক্তরাষ্ট্র সরবরাহ করছে শাহনশাহকে, যেই ফ্রিগেট, তারপরে আপনার আর্মস এন্ড অ্যামুনিশন, সবকিছুর স্পেয়ার পার্টস কিন্তু ইসরায়েলের দেওয়া, অ্যামুনিশন ইসরায়েলের দেওয়া। এখন তাত্ত্বিক একটা বিষয় আছে, ইরান যেহেতু রেভলিউশন সম্পন্ন করেছে এবং দায়িত্ব নিয়েছে ইসলামিক রেভলিউশন এক্সপোর্ট করার, অনেকটা ফিডেল ক্যাস্ট্রোর মতো বা চে গুয়েভারার মতো। তিনি লাতিন আমেরিকা জুড়ে আপনার এই যে বিপ্লবটা সংগঠিত হয়েছিল আপনার কিউবাতে, তা প্যাকেজ করে বলিভিয়া, কলম্বিয়া, বিভিন্ন দেশে সরবরাহের চেষ্টা করতে গিয়ে বেঘরে মারা পড়েছে চে গুয়েভারা। তো সেই রকম কাণ্ডটা সুলাইমানি, তিনি এটা মাস্টার মাইন্ড, এবং সেটি করতে গিয়ে নিজে বেঘরে প্রাণ হারিয়েছেন ইরাকে। আপনার এই যে হুতি ইয়েমানি যোদ্ধারা বা হেজবুল্লাহ, আপনার লেবাননের যোদ্ধারা, বা সিরিয়ায় আলাউই সেক্ট, যেটা আপনার শিয়া ভ্যারিয়েন্ট, তারা সবাই কিন্তু স্পন্সর্ড হয়েছে, বুস্টেড হয়েছে, প্যাম্পার্ড হয়েছে বাই ইরানিয়ান রেজিম। তো ফলে ইসরায়েল এক ধরনের বিসিজড মেন্টালিটির মধ্যে পড়েছে। আর আপনার আনোয়ার সাদাতের সেই ঐতিহাসিক সফরের পরে, ইসরায়েল আগমনের পরে আরব বিশ্ব বিভক্ত হয়ে যায়। আপনার ইউনাইটেড যে ফ্রন্টটা ছিল এগেন্স্ট ইসরায়েল, সেটি অবসান ঘটে। আপনার মরক্কো বলুন, ইজিপ্ট বলুন, জর্ডান বলুন, তারা কিন্তু এক ধরনের নর্মালাইজেশনের দিকে এগোয়, এবং সিরিয়াকেও এক ধরনের আন্ডারস্ট্যান্ডিং এ থাকতে হয়। হামলে পড়ার যে চেষ্টা, সেটা থেকে তারা বিরত থাকে। গমাল আব্দুল নাসের যখন মিশরের সরকার প্রধান, তিনি
সিরিয়ার হাফেজ আল আসাদ এবং জর্ডানের বাদশাহ, এই তিন শক্তি মিলে যখন 67-এ আপনার এই যুদ্ধটা শুরু করে, এই যুদ্ধ ছিল শর্ট লিভড এবং আপনার রাশিয়ানরা খুব বেকুব হয়ে গিয়েছিল যে তাদের একটা আস্থা ছিল ইজিপ্টের ওপরে। ইজিপ্ট হচ্ছে আরব বিশ্বের সবচেয়ে শক্তিশালী সশস্ত্র বাহিনীর অধিকারী, তাদের এরোপ্লেন একটাও উঠতে পারে। জঙ্গি বিমানগুলো আপনার এই এয়ারপোর্টে গ্রাউন্ডের অবস্থায় ধ্বংস হয়ে গিয়েছে এবং ইসরায়েল সুইফটলি অ্যাক্ট করেছিল বলে এই যে 67-এ আপনার ওয়েস্ট ব্যাংক, গাজা, তারপর আপনার গোলান হাইটস, এগুলো যে আপনার সঙ্গে সাইনাই পর্যন্ত আপনার ইসরায়েলের অকুপেশনে চলে গেল এবং বছর পর বছর ধরে ইসরায়েল আপনার সাইনাইতে অবস্থিত যে তেলের খনি ছিল সেটা প্রায় নিঃশ্বাস করে দেওয়ার মতো অবস্থা করেছে এবং আলটিমেটলি আনোয়ার সাদাতকে মাথা নুইয়ে ইসরায়েলের সঙ্গে আপনার চুক্তি করতে হয়েছে, ক্যাম্প ডেভিড চুক্তি, এবং বিনিময়ে ডিমিলিটারাইজড আপনার সাইনাই তারা ফিরে পেয়েছে এবং গাজাটা হয়ে গেছে ওটা নো ম্যানস ল্যান্ডের মতো। তো সেই জায়গা থেকে এই জিগিরটা যে ইসরায়েলকে আমরা ভূমধ্য সাগরে ফেলে দেবো, এই জিগির সবাই বন্ধ করে দিয়েছিল। সেটি নতুন করে আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি সেই মশাল প্রজ্বলিত করেন এবং সেটি জারি রেখেছেন। আর সেই লক্ষ্যে আপনার আণবিক বোমা অধিকারী হবার নিরন্তর প্রচেষ্টা চালিয়ে গেছে এবং মুসলিম বিশ্বে আপনার একমাত্র পাকিস্তান নিউক্লিয়ার ক্যাপাবিলিটি মেনটেন করতে সক্ষম হয়েছে। আর্স্টওয়াইল সোভিয়েত রিপাবলিক থেকে যেগুলো নব্য স্বাধীন মুসলিম মেজরিটি স্টেট গুলো, তাদেরও কারো কারো নিউক্লিয়ার ক্যাপাবিলিটি ছিল, সেগুলো পরে তারা ডিসম্যান্টল করতে বাধ্য হয়েছে বা সেটি মেনটেন করতে পারেনি। কিন্তু আপনার কয়েকবার চিন্তা ভাবনা করেও শেষ অবধি আপনার এই যে ব্যাপারটা সেটি আপনার সেটা থেকে পিছিয়ে এসছে ইসরায়েল এবং ভারত। কাউটাতে পাকিস্তানের যে নিউক্লিয়ার ক্যাপাসিটি আছে সেটি ডিসমেন্টাল করার চেষ্টা করেও শেষ অবধি পিছিয়েছে যে এইটি ধ্বংস করতে হলে পাকিস্তানের 10 লক্ষ নাগরিককে মেরে ফেলতে হবে। একটা হিউম্যান বর্ম বা বলয় শিল্ড সেখানে মোতায়েন রাখা আছে। আর আপনার প্রায় যে ভারত এবং পাকিস্তান প্রায় সেয়ানে সমপরিমাণ আপনার নিউক্লিয়ার আর্সেনাল তাদের আছে। এমনকি আপনার সেই ইসরায়েলেরও ক্ল্যান্ডেস্টাইন যে আপনার নেগাভ ডেজার্টে তাদের যে প্রকল্পগুলো আছে নিউক্লিয়ার প্রকল্প, সেগুলো প্রায় সমপর্যায়ে। তো ফলে আপনার ইসরায়েল যেমন অনায়াসে সাদ্দাম হোসেনের নিউক্লিয়ার রিঅ্যাক্টর ডিসম্যান্টল করে দিতে সক্ষম হয়েছিল, সিরিয়ারটা ডিসম্যান্টল করতে সক্ষম হয়েছিল, লিবিয়ারটা ডিসম্যান্টল করাটা ইনশিওর করতে পেরেছিল, তেমনি এখন ইরানের ব্যাপারটি নিয়ে তারা হামলে পড়েছে। তারা রিলাই করতে পারছে না অন আমেরিকান অ্যাডমিনিস্ট্রেশন। তার ফলে ব্যাপার সেটি হলো আপনার এখানে এই যে সারফেসে যতটুকু পারা যায় সেই ক্যাপাবিলিটি গুলো ধ্বংস করতে ইতিমধ্যে সক্ষম হয়েছে, কিন্তু গভীর মাটির নিচে প্রথিত যে নিউক্লিয়ার আপনার ক্যাপাসিটি আছে আপনার ভারী পানি এবং যে রডগুলো, সেগুলো আপনার ডিসম্যান্টল করা ডিফিকাল্ট, লিটারেলি সিম্পলি ইম্পসিবল। সে বিষয়টা মাথায় রেখে আপনার ইসরায়েলিরা নতুন কৌশলে গেছে। ধরুন প্রায় 100 নিউক্লিয়ার সায়েন্টিস্ট আছে ইরানের, তার মধ্যে সিলেক্টিভ কালিং প্রসেসে একজন করে মেরে প্রায় 40 জনেরও বেশি ইতিমধ্যে নিকেশ করে দিয়েছে। সর্বশেষ এই অ্যাটাকে 2 বিশিষ্ট সায়েন্টিস্টকে তারা আপনার পরলোকে পাঠিয়ে দিয়েছে। তো ফলে আপনার এইরকম একটি অবস্থায় এসে দাঁড়িয়েছে ইসরায়েলের যে আপনার জাতীয় পতাকাবাহী আপনার যেই
এয়ারলাইনার আছে, তাদের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে 23 জুন পর্যন্ত তারা অপারেট করবে না। তার মানে এটা একটা কাট অফ ডেট, ওই পর্যন্ত ইসরায়েল তাদের হামলা চালিয়ে যাবে। এক, দ্বিতীয়ত ইসরায়েল 200 জঙ্গি বিমান দিয়ে প্রথম হামলে পড়েছে এবং তারপর রিফুয়েলিং ফ্যাসিলিটি ব্যবহার করছে। আমেরিকান স্যাটেলাইটের সহায়তা নিয়েছে, তাদের যে ইন্টেলিজেন্স সেটা, এবং উইদিন ইরান তারা তাদের যে সাবোটিয়ার আছে তাদের কাজে লাগিয়েছে। এবং ইতিমধ্যে ইরান এই সাবোটিয়ারদের প্রায় 27 জনকে আটক করে ফেলেছে এবং বাকিদেরও রাউন্ডেড আপ করার চেষ্টা করছে। এখন স্বয়ং প্রেসিডেন্ট কার্টার একবার চেষ্টা করেছিলেন আপনার মিশন পাঠিয়ে, কিন্তু সেটা ফেল করে গিয়েছিল। এবং রাশিয়ান বর্ডার যেহেতু আছে আপনার ইরানের সঙ্গে, এটা ফ্রন্ট লাইন স্টেট, সেই জন্য there is a limit how far আপনার পুতিন সেটা অ্যাকসেপ্ট করবেন এবং হজম করবেন। আপনার যদি ফিজিক্যাল অ্যাগ্রেশন ঘটে, আপনার স্থল যুদ্ধ, সেটার কোনো সম্ভাবনা বা সুযোগ পাবে না ওয়েস্টার্ন ওয়ার্ল্ড। এই কারণে ঐতিহাসিকভাবে ইরান হচ্ছে একটা বাফার স্টেট আফগানিস্তানের মতো, সুতরাং সেটা আমাদের ভুলে গেলে চলবে না। আর পুতিন কিন্তু কাস্টোডিয়ান অফ দ্য লাস্ট রোম, আপনার রাশিয়ান অর্থোডক্স চার্চের ফার্স্ট রোম, সেটির পতন ঘটেছিল, রেনস্যাক্ট হয়েছিল বাই দ্য মুসলিম আরবস। সেকেন্ড রোম কনস্টান্টিনোপল, তার পতন ঘটেছে তুর্কি মুসলমানদের হাতে। থার্ড রোম অ্যান্ড দ্য ফাইনাল রোম ইজ মস্কো, ব্যাস্টিয়ন অফ খ্রিস্টিয়ানিটি, এবং সেটি তারা আপনার রেলিংকুইশ করবেন না, যে কোনো মূল্যে ডিফেন্ড করবেন। খেয়াল করেন এর সঙ্গে বাংলাদেশের একটা যোগসূত্র আছে। আপনার রাশিয়ান এথনিক রাশিয়ান ভেড়াকে যখন বিয়ে করেন আমাদের বর্তমান মাননীয় প্রধান উপদেষ্টা, তখন কিন্তু রাশিয়ান অর্থোডক্স চার্চে গিয়ে বিয়ে করতে হয়েছে, এবং সেই কারণে তার একটা অ্যাকসেপ্টেন্স আছে কিন্তু পুটিনের কাছেও। প্রফেসর ইউনুস ইনভিনসিবল, তাকে আপনি শুধুমাত্র আমেরিকান প্রোটেজি বলে চালালে চলবে না, রাশিয়ান সিম্পেথিও তিনি এনজয় করেন। সুতরাং এটা আমাদের সবসময় মনে রাখতে হবে। ধন্যবাদ।